দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকে ভালোবাসা দিবস। আজকের দিনটা সাধারণত আমরা ফুল, চকোলেট আর রোমান্টিক পোস্টের মাধ্যমে উদযাপন করি। আজকের তরুণ সমাজ এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে সম্পর্ক আছে কিন্তু মানসিক স্থিতি নেই, যোগাযোগ আছে কিন্তু গভীর সংযোগের অভাব। ভালোবাসা অনেক সময় শক্তি না হয়ে উঠছে চাপ, উদ্বেগ আর আত্মপরিচয়ের সংকটের কারণ। আজ এই বিশেষ দিনে আমরা শুধু ভালোবাসার গল্প নয়, ভালোবাসার মানসিক বাস্তবতাটুকুও জানতে চাই। এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব তরুণদের সম্পর্কের বাস্তবতা ও মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহানা পারভিন পলি, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি নুসরাত, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি ম্যাডাম। এবং আজকে একটা বিশেষ দিন, বিশ্ব ভালোবাসা দিবস। এবং এই দিনে মোটামুটি আমরা ম্যাডাম শুরু থেকে যেটা বলছিলাম যে সবসময় কিন্তু খুবই দেখনদারি বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা এই বিষয়গুলোর মধ্যে কিন্তু এখন তরুণ সমাজের অনেক কিছুই আসলে যুক্ত থাকে। বর্তমান সময়ে তরুণদের সম্পর্ককে আপনি আসলে কিভাবে দেখছেন এবং এটি কি আগের তুলনায় অনেক বেশি জটিল বলে মনে হয় কিনা? সম্পর্ক বলতে তো আমরা সেটা সবার সাথেই সম্পর্ক হতে পারে, কিন্তু আজকে যেহেতু আপনি শুরুতেই বললেন যে বিশ্ব ভালোবাসা দিবস, তাহলে এই সম্পর্কটাকে আমরা ধরে নিতে পারি যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ তরুণীদের মধ্যে যে সম্পর্ক সেটাকে হয়তো আজকে হাইলাইট করা হবে। তো যেটা হচ্ছে যে জটিল হচ্ছে কিনা আগের থেকে, আসলে বাস্তবতা আমরা যদি চিন্তা করি, সে সৃষ্টির আদিকাল থেকেই মানুষের সাথে মানুষের সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটাতে পরিবর্তন আসবে। কিছু জটিলতা অহেতুক আছে, আবার কিছু জটিলতা হয়তো পরিবেশ পরিস্থিতি এগুলো মিলে জটিলতাটা তৈরি হয়। ফলে মানুষ এখন আগে যে বিষয়গুলোকে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিত, যে একজন আরেকজনের বোঝাপড়া, সেটা থেকে এখন মনে হচ্ছে যে বেশি যে আমি কি দেখলাম অন্যদের সাথে কি সম্পর্ক সেটা দিয়ে আমি আমারটাকে জাজ করছি, খুব তুলনা চলে আসছে, জটিলতা তৈরি হচ্ছে। এটা হচ্ছে কিছুটা আগের চেয়ে বেশি। জি ম্যাডাম, এই যে আজকের তরুণদের ভালোবাসা যেটা আমরা বলছি এই সময়টাতে, এটা কি আসলে এক ধরনের অ্যাটাচমেন্ট নিড বা শূন্যতা পরিপূরণের একটা অংশ বলে মনে হয় কিনা? আসলে এটা আমরা এভাবে শতভাগ বলতে পারবো না। কিছু কিছু সত্যি সম্পর্কের প্রয়োজন সম্পর্ক, আর কিছু আছে যদি ফ্যামিলি স্ট্রাকচার এখানে ইনভলভ না থাকে, বাবা মার সাথে ইনভলভমেন্ট না থাকে, বা নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে আমরা দেখি যে ছেলেমেয়েরা ডিটাচড, এক ধরনের শূন্যতায় ভোগে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা বাইরে বন্ধুবান্ধব তৈরি করে সেই শূন্যতাটা, সেই গ্যাপটা পূরণের চেষ্টা করে। ফ্যামিলি বন্ডিং দূরে থাকলেও হতে পারে, কিন্তু তখন শুধু তারা নিডের জন্য, শূন্যতা পূরণের জন্য যাবে না, বরং একটা হেলদি রিলেশনশিপের দিকে এগোবে। ক্ষেত্র বিশেষে এটা শূন্যতা থেকেও শূন্যতা পূরণের জন্য আমি ফিল করছি আমার প্রয়োজনীয় কথা কাউকে বলতে পারছি না, আমার আবেগ অনুভূতি আমার প্যারেন্টের সাথে বা কারোর সাথে শেয়ার করতে পারছি না, তখন আমি বিকল্প হিসেবে কাউকে বেছে নিচ্ছি। এরকমটা অনেক ক্ষেত্রেই হয়। সব থেকে বড় বিষয় ম্যাডাম আপনি বলছিলেন, যেহেতু আসলে পরিবার থেকে দেখেও কিন্তু একটা মানুষ আসলে সম্পর্ককে সে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়গুলোও শেখে ছোট থেকে। পারিবারিক পরিবেশ, তারপরে বাবা মার যে প্যারেন্টিংয়ের রোলটা আছে, এগুলো আসলে কেমন প্রভাব ফেলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারেন্টিং স্টাইলটা তো আমরা জানি যে কর্তৃত্বপরায়ণ, কর্তৃত্ববাদী, আবার পারমিসিভ আছে, নেগলেক্টফুল আছে। এখানে যদি বাচ্চারা দেখে ছোটবেলা থেকে যে কেউ একজন, এটা বাবা হতে পারে, মা হতে পারে, আমরা গণভাবে বলতে পারি না যে বাবারাই সবসময় খুবিয়ে থাকে, তাহলে কর্তৃত্বপরায়ণ যেটা, সেখানে দেখা যাবে অথরিটেরিয়ান, যেটা আমরা দেখি যে একটু আমি সব কিছু চাপিয়ে দিচ্ছি, আমার ডিসিশনই ডিসিশন, আমি যা বলছি তা মানতে হবে। দুই প্যারেন্টই এরকম হতে পারেন বা এক প্যারেন্ট। তারপরে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে না বাবা মায়ের মধ্যে, তাদের ঝগড়াঝাঁটি ঝামেলাপূর্ণ পরিবেশে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার ইমোশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাচ্চার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু যদি আমরা অথরিটেটিভ প্যারেন্টিং দেখি, সেক্ষেত্রে দেখব যে ডিসিপ্লিন থাকবে, রুল থাকবে, কিন্তু সেই সাথে ছেলে মেয়ের যে মতামত, তাদের যে চাহিদা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকেও রেসপেক্ট দেওয়া হচ্ছে এবং সেগুলির প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। ফলে বাচ্চা এই জায়গা থেকেই শিখছে যে সে কীরকম রোল প্লে করবে ভবিষ্যতে তার পার্টনারের প্রতি, তার যার সাথে সম্পর্ক হবে সে কি ওরকম কর্তৃত্বপরায়ণ হবে না, শ্রদ্ধা প্রদর্শন করবে, সেটা একটা বিষয়। নাকি জাস্ট একটা পারমিসিভ প্যারেন্টিং এর মতো হবে যে আচ্ছা একটা সম্পর্ক ঠিক আছে থাকলো, আমার এখানে কিছু যায় আসে না, থাকলে থাকলো, না থাকলে নাই। এটা কিন্তু ছোটবেলায় যেভাবে বড় হচ্ছে সেটা প্রভাব ভবিষ্যতে থেকে যায়।
অ্যাটাচমেন্টের বিষয়টা এভাবেই ডেভেলপ করে। ম্যাডাম, আমরা পরিবারের মধ্যে আসলে অনেক সময় দেখি যে ভালোবাসা প্রকাশের যে বিষয়টা, এক্সপ্রেস করার বিষয়টা নিয়ে আসলে আমাদের বাবা মাদেরকে আমরা দেখেছি হয়তো সেভাবে করে এক্সপ্রেস ওনারা কখনো করেননি। এটাকে এক ধরনের লজ্জা হিসেবেও ধরা হয় যে বাচ্চার সামনে আসলে বাবা মারা সেভাবে করে এক্সপ্রেসিভ হন না। তো এটা কি আসলে কতটুকু বাচ্চাদেরকেও ভবিষ্যতে তার ভালোবাসা প্রকাশের জায়গাটাকেও প্রভাবিত করে? আপনি যদি আপনার ইমোশনটা সঠিকভাবে প্রকাশ করা না শিখেন ছোটবেলা থেকে, অবশ্যই এটা প্রভাবিত করবে, নেগেটিভভাবেই আমি মনে করি প্রভাবিত করবে। সে যা বলতে চাচ্ছে তা বলতে পারছে না, অথচ ভিতরে ইমোশন আছে। এক সময় অনেক আগে থেকে এটাকে এইভাবে দেখা হতো যে পুরুষ মানুষ কাঁদতে পারবে না, মেয়ে মানুষ রাখতে পারবে না। এই যে এখানে আমাদের ভুল একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়, বা পুরুষ মানুষ শাসন করবে কিন্তু আদর দেখাবে না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। যে যার ইমোশন সঠিকভাবে প্রকাশ করবে। আমার যখন কাঁদা প্রয়োজন আমি কাঁদবো, যখন হাসা প্রয়োজন হাসবো, যখন বাচ্চাদেরকে কাছে টানা প্রয়োজন, তাদের অ্যাচিভমেন্টে শো করা, ইমোশন শো করা, সেটা যদি না করতে পারে তাহলে সেই বাচ্চাটা কিন্তু শিখছে না। পরবর্তীতে সম্পর্কের ক্ষেত্রে সে সঠিক ইমোশনটা প্রকাশ করবে না, তাহলে সম্পর্কের দূরত্ব তৈরি হবে। এছাড়াও দুই পরিবেশ থেকে আসলে তারা এটাও আর একটা কনফ্লিক্ট তৈরি হবে যে একজন একভাবে প্রকাশ করে অভ্যস্ত, আরেকজন চাচ্ছে অনেক এক্সপ্রেসিভ হোক, আরেকজন বলছে না সে বুঝে নেবে। এই বুঝে নেওয়াটা আর আরেকজন চাচ্ছে এক্সপ্রেসিভ, এখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, সম্পর্কের অবনতি ঘটতে পারে। কোনটা আসলে ঠিক? মানে স্বাভাবিকভাবেই তো আমরা অনেক সময় একজন বলছে যে ও আমি তো সবকিছুই করছি, দায়িত্ব পালন করছি, সবকিছুই করছি, আমার অ্যাকশন দেখে কেন ও বুঝে নিচ্ছে না। আরেকজন বলছে যে স্বাভাবিকভাবে সে কেন বলছে না আমাকে। কোনটা আসলে হেলদি জায়গা থেকে? আসলে অতিরিক্ত করা বা অতিরিক্ত এক্সপ্রেশন দুটোই কিন্তু না, সবকিছু লিমিট থাকতে হবে। আমি যদি আমার ভিতরে অন্তঃসার শূন্য হয়, সারাক্ষণ খুব মুখে এক্সপ্রেস করে যাচ্ছি ও আমি খুব তোমার প্রতি কেয়ারিং, খুবই কিন্তু কার্যত তা দেখাচ্ছি না, তাহলে সেটাও কিন্তু কার্যকর হচ্ছে না। আবার এক্সপ্রেস করে কাজ করে যাচ্ছেন আপনি, হ্যাঁ কখনো কখনো প্রয়োজন আছে বোঝানোর যে হ্যাঁ আমি এটা তোমার জন্য করছি, বাট সব কিছুরই লিমিট সেট করে দিতে হবে, কোনো কিছু এক্সট্রিম হওয়া যাবে না। পরস্পর প্রতি রেসপেক্ট, আরেকজনের যে বাউন্ডারি সেটা লিমিট ক্রস করা যাবে না কখনো। সম্পর্কের ক্ষেত্রেও বাউন্ডারি মেনটেন করতে হবে। ম্যাডাম, আমরা এখন দেখি যে এখন বিচ্ছেদের পরিমাণ অনেক বেশি বাড়ছে এবং তরুণ প্রজন্মের মাঝে সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতাও যেমন বাড়ছে খুবই অল্প সময়ের মধ্যে, আবার দেখা গেছে সেখান থেকে ডিটাচ হয়ে একটা বড় ক্ষতও তৈরি হচ্ছে। কিন্তু তো এই বিষয়গুলোর আসলে সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটটা কেন হচ্ছে? একটা বিষয় হচ্ছে আমাদের ছোটবেলা থেকে ব্রেনটা কিভাবে ডেভেলপ করেছে যে আমরা আমাদের পার্টনারকে কল্পনা করি নায়ক নায়িকার আদলে, সে যে সর্বগুণে গুণান্বিত হবে, পারফেক্ট, একদম পারফেক্ট, সব কিছুই থাকতে হবে। আর্নল্ড শোয়ার্জনেগারও হতে হবে, আবার দানবীর মোহসিনও হতে হবে, আবার লাভলি বয় সলমান খানই হতে হবে। এই যে কনসেপ্টটা তৈরি করছে, বা মেয়েরা অপূর্ব সুন্দরী হতে হবে, আবার তার মায়ের গুণও থাকতে হবে, বোনের গুণও থাকতে হবে, এবং ভালোবাসার মানুষের গুণ থাকতে হবে। এই যে একটা ভুল ধারণা আমাদের মাথায় প্রথিত হচ্ছে, সোশ্যাল মিডিয়া হোক, আমাদের মুভি হোক, সামাজিক ইয়ে থেকে হোক, এই ধারণার কারণে একটা আর্টিফিশিয়াল নিড তৈরি হয়। ওর তো এই সেটটা ভালো কিন্তু ওইটা তো নাই। এটা দুজনের ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল নিডটা থেকেই তারা দেখা যাচ্ছে একটা সম্পর্ক ভেঙে দিচ্ছে, বা ওর বয়ফ্রেন্ডের জন্য এরকম করছে বা গার্লফ্রেন্ডের জন্য এরকম করছে, আমার গফত করছে না, আমার গফত করছে না। এটা এই যে তুলনা, এই যে ক্রাইসিস যেটা আপনি আগে বলছেন যে খুব তুলনা করে, এইটা থেকেই খুব সহজেই তারপরে একজন মনে করে, আমি যেটা আগেই বলেছি যে ও আর কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে হাসতে পারবে না, যোগাযোগ করতে পারবে না। এখন যেটা সোশ্যাল মিডিয়া, ইমোজি দিতে পারবে না, লাভ ইমোজি দিতে পারবে না, লাইক দিতে পারবে না। এই যে কুক্ষিগত করার একটা আমাদের ব্যক্তিগত পর্যায়ের প্রবণতা, কিন্তু এটাকে আবার খুবই জাস্টিফাই করে যে জেলাসি আছে মানে হচ্ছে ভালোবাসা আছে। না, ভালোবাসা থাকলে জেলাসি থাকতে হবে নট নেসেসারি। ভালোবাসা হচ্ছে যে যেমন তাকে সেভাবেই নারিশ করা, তাকে সেভাবেই বেড়ে উঠতে দেওয়া। ভুল থাকলে সেটা আলোচনার মাধ্যমে সংশোধন করার সুযোগ আছে। যে আমিত্ববোধটা এক্সেস হয়ে যাচ্ছে বলে কিন্তু সম্পর্কগুলি খুব দ্রুত ভাঙছে, এবং আবার তারা মনে করছে যে একটা আইডিয়া গড়ে উঠছে। এখন 7, 8, 9, 10 ছেলেমেয়েরা বলছে আল্লাহ আমার সব ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, আমার তো পার্টনার নাই। তারা খুব ইনসাল্ট ফিল করে, তারা খুব লো ফিল করে, এটা থেকেও সম্পর্কে জড়িয়ে পড়ে। আর একটা গ্যাপ শুরু হলে আরেকটা গ্যাপে তারা মানে এটা ফিল আপ করার জন্য দ্রুত হচ্ছে, মনে হচ্ছে যে তারা সোশ্যালি এম্বারেসড হচ্ছে, তাদের পার্টনার নাই, ফ্রেন্ড নাই, এরকম একটা
তৈরি করে দেওয়া হয়েছে। আমি যেটা বলেছি আর্টিফিশিয়াল নিড। একদম বিষয়টা ম্যাডাম, এই যে 7, 8, 9 এর বাচ্চারা বা এই সময়টা তো আসলে খুবই একটা মানুষের জীবনে অনেক বড় একটা প্রাইম টাইম, অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এই সময়টাতে যখন বাচ্চারা এই সম্পর্কে জড়িয়ে পড়ছে, কিছু তো ভুল সম্পর্কও হচ্ছে, সেখান থেকে আরো অনেক ধরনের বাজে অবস্থাতেও চলে যাচ্ছে তারা। তো তখন আসলে বাবা মার রোলটা কি হতে পারে বাচ্চার ওই সময় মনস্তত্ত্ব বিকাশের সময়টাতে? আমরা একটা যেটা দেখে এসেছি, এখন পরিবর্তন হয়েছে সময়ের সাথে, যে প্যারেন্টরা, বেশিরভাগ প্যারেন্টরা খুব ক্রুয়েল হয়ে যেত ভয়ঙ্করভাবে। কিন্তু এটাও প্যারেন্টদেরকে বুঝতে হবে, এটা তাদের পরিবর্তনের সময়। হরমোন পরিবর্তন হচ্ছে, শরীরে পরিবর্তন হচ্ছে, মনোজগতে পরিবর্তন হচ্ছে, এবং মানুষ ওভাবেই তৈরি যে বয়স হলে একজন আরেকজনকে পছন্দ করবে, এই করবে। কিন্তু ডিসিশনটা ভুল হচ্ছে কি, চয়েসটা ভুল হচ্ছে, বা এই টাইমটা ভুল হচ্ছে, সেই জিনিসটা আমি মনে করি প্যারেন্ট খুব সুন্দরভাবে তার পাশে থেকে এই অনুভূতি দিতে হবে যে যা কিছু হোক আমি তোমার পাশে আছি, তোমার ভালো চাচ্ছি। আমরা এইভাবেও এটা অল্টারনেট চিন্তা করতে পারি, একটা অল্টারনেট পজিটিভ ওয়ে তাকে দেখানো যে এটা বিকল্প এ হতে পারে, আমরা এখন মনোযোগ দিতে পারি পড়াশোনার দিকে, বড় হলে আমরা এটা চিন্তা করব, বা তখন পার্টনার চয়েস করা যাবে। কিন্তু এটা করবা না, এটা খারাপ, এটা গুনাহ, এই বয়সী ছেলেমেয়েরা সেটা নিতে পারে না। ফলে তাদেরকে পজিটিভ ওয়েতে বুঝিয়ে জিনিসটা থেকে ভুল শুদ্ধটা শিখাতে হবে। অর্থাৎ বাবা মার ভূমিকাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একজন তরুণ তরুণী যদি যখন সে সম্পর্ক শুরুতে যায়, অনেকেই হয়তো জানেও না যে আমি আসলে এখান থেকে কি চাচ্ছি, বা আমার ভালো লাগা বা আমার পছন্দ অপছন্দ কোনটা, সেটাও কিন্তু আমরা অনেক সময় আসলে বুঝি না। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে একটা সম্পর্কের জায়গা থেকে শুরু করা উচিত? সম্পর্কটা শুরু করা হচ্ছে আগে নিজেকে বুঝতে হবে যে আমি মানুষটা কেমন, আমার চিন্তা ভাবনাটা কেমন, এটা আমার পারিবারিক পরিবেশ কেমন। যদিও বলে যে ভালোবাসা এইভাবে আসে না, ভালোবাসা হুট করে হয়ে যায়, কিন্তু তারপরেও যত ম্যাচিউর হবে তত এই ভাবনাগুলো আসবে। আমি কি চাই, আমি কি আশা করি পার্টনার থেকে, এটা আগে সেট। আমি কেমন মানুষ, আমি আমার পার্টনার থেকে কি চাই, এই চিন্তাটা করতে হবে। কতটুকু চাই সেভাবে চিন্তা করে দেখা গেল একটা এমন আমি সম্পর্কে জড়ালাম যেটার কোনো ভবিষ্যৎ নাই, যার সাথে আসলে আমার মতামতের অনেক বেশি অমিল, সেটা তাৎক্ষণিক ভালো লাগলেও আমি মনে করি সেটা থেকে স্লোলি সরে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। নিজেকে বোঝা ফার্স্টে সম্পর্কের ক্ষেত্রে, আমি কি চাই এবং আমার পার্টনার থেকে আমি কি চাই, এই জিনিসগুলো সেট করতে হবে। ভালোবাসা এবং আকর্ষণ, এই দুটোকে আমরা প্রায় একসময় হয়তো গুলিয়ে ফেলি, কারণ দুটোই তো আমাদের মনের মধ্যে প্রভাবটা অনেকটুকু একই থাকে। সেই ক্ষেত্রে ম্যাডাম কিভাবে এটাকে আলাদা করা যায়, কিভাবে বুঝবো যে এটা ভালোবাসা, কোনটা শুধুই ইনফ্যাচুয়েশন বা অ্যাট্রাকশন আমরা বলছি? আপনি একজন মানুষ হেঁটে যাচ্ছে, এক পলক দেখলেন, আপনার খুব ভালো লেগে গেল, যেটাকে আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু এটা তো ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আবার এরপরে যখন আপনি ওই লোকটাকে কাছ থেকে দেখলেন বা ওই মানুষটাকে কাছ থেকে দেখলেন, তখন দেখলেন যে না, অনেক কিছুই আসলে আপনার মন মতো হচ্ছে না, বা আপনি কমফোর্ট ফিল করছেন না, আপনি রিলেশনটা ওইভাবে আর আপনাকে আকৃষ্ট করছে না। তাহলে ভালোবাসা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, আর আকর্ষণটা হচ্ছে তাৎক্ষণিক একটা ইস্যু। আপনি দেখুন, আপনার আকৃষ্ট হলেন, কিন্তু এটা আপনার সাস্টেন করে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাস্টেন না করলে বুঝবেন যে ওটা আপনি ওই সময়ের একটা মোহ ছিল, কিছুক্ষণের, অল্প কিছুক্ষণ। বিষয়টা এরকম। বর্তমান প্রেক্ষাপটে সম্পর্কজনিত কোন কোন সমস্যাগুলো নিয়ে তরুণরা ইউজুয়ালি আপনাদের কাছে আসে? গুড, এটা ভালো। আমরা আসলে এই ধরনের পেশেন্ট ভালোই পাই চেম্বারে বা হসপিটালেও। ফার্স্ট কথাটা ব্রেকআপ। এসে বলছে আমি খুব ডিপ্রেসড, আমি খুব লোনলি ফিল করছি, আমার কেন ব্রেকআপ হয়েছে। ফার্স্ট তাদের ব্রেকআপ, দেন তাদের হচ্ছে যে ডিপ্রেসড ফিল করে, লোনলি ফিল করে, রেস্টলেস ফিল করে, তাদের ঘুমের সমস্যা হয়, খেতে পারে না, সব কিছু থেকে উইথড্র করে নেয় নিজেকে, এরকম সুইসাইডাল থট আসে। ইভেন সুইসাইডাল থট নিয়েও আসে, কিন্তু আমার মরে যেতে ইচ্ছে করে। অনেকে দেখা যায় যে সেলফ ইনজুরি করে নিজের শরীরে আসে, কেউ ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছে। তারপরে দেখা আরও যেটা ভয়াবহ ব্যাপার, যে এই ব্রেকআপটাকে করার জন্য তারা ঘুমের ওষুধ খাচ্ছে কিংবা অ্যাডিকশনে জড়িয়ে পড়ছে, খুবই আনহেলদি প্রসেসে জড়িয়ে পড়ছে। আর এটা হচ্ছে একটা ব্রেকআপ। আরেকটা হচ্ছে ব্রেকআপ হচ্ছে না, কিন্তু ওর সাথে আমার যাচ্ছে না, ও খুব সাফোকেটিং, ও খুব অ্যারোগেন্ট, ও খুব ডমিনেটিং, এই ধরনের কিছু। তারপরে ছাড়তেও পারছে না, রাখতেও পারছে না, আমাকে স্পেস দিচ্ছে না, আমার প্রাইভেট কোনো স্পেস নাই। এই যেটা আমরা একটু আগে বলেছি, যে অর্থাৎ যাচ্ছে যে অনেক সময় তারা টাইম দিতে হচ্ছে, অনেক রাত পর্যন্ত জাগতে হচ্ছে তাদেরকে। তাহলে কি হচ্ছে, পড়াশোনাটা নষ্ট হচ্ছে অনলাইনে টাইম দিতে গিয়ে, এবং যে মুখোমুখি মানুষের যে সম্পর্ক, সামাজিক সম্পর্কগুলোও নষ্ট হচ্ছে অতিরিক্ত টাইম দিতে গিয়ে। ফ্যামিলির সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, এই জায়গাটা লস হচ্ছে।
এবং পড়াশোনা যদি স্টুডেন্ট হয় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা ফিল করে যে টার্মে খারাপ করে, সেমিস্টারে খারাপ করে, এরকম। ম্যাডাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় তরুণ সমাজে সম্পর্কের বাস্তবতা ও মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ। আমাদের সাথে আছেন ডক্টর শাহানা পারভিন, মনোরোগ বিশেষজ্ঞ। অনেকগুলো বিষয় নিয়েই আসলে কথা বলছিলাম। সেখানে একটা ব্যাপারটা আসলে বারবার উঠে আসছে যে আমরা সাফোকেটিং ফিল করছি হয়তো সম্পর্কে, বাট আসলে ছাড়তেও পাচ্ছি না। একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি জায়গা আসলে তৈরি হয়ে গেছে। তো সেইখানে আসলে অনেক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যাও কিন্তু ভুগছেন অনেকেই। কি করা যেতে পারে সেই ক্ষেত্রে? যদি আমি ফিল করি যে আমার জন্য সম্পর্কটা সাফোকেটিং এবং টক্সিক হয়ে উঠছে ধীরে ধীরে, আমার নিজস্ব বলে কিছু থাকছে না, আমার সব জায়গায় অন্য বাকি জায়গাগুলো হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে আগে আইডেন্টিফাই করা দরকার যে সম্পর্কটার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেটা কি সংশোধনযোগ্য বা সেটা কি ঠিক করা যাবে, এটা আগে বোঝা। খোলামেলা আলোচনা করা প্রয়োজন। যদি ফিরে না আসতে পারে, খোলামেলা আলোচনা করে জানা উচিত পার্টনারের ভিউ, যে তিনি কি চাচ্ছেন, এই অনুভূতিগুলির প্রতি ওনার মনোভাব কী, সেটা জেনে তারপরে যদি সমাধানযোগ্য হয় সমাধান করার চেষ্টা করা দরকার। আর যদি এইভাবে সাফোকেটিং মনে হয় তাহলে আমার মনে হয় আস্তে আস্তে ডিটাচড হওয়া ভালো। সেই ক্ষেত্রে আসলে কাপল থেরাপি বা রিলেশনশিপ যে বিভিন্ন ধরনের কাউন্সিলিং গুলো আছে সেগুলো কিভাবে আসলে কাজ করে? সেটা কাজ করতে পারে, যেমন আমার যেটা আমি বললাম যে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গাগুলি সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। অ্যাটাচমেন্টের সমস্যা আছে কি, সিকিউরড ফিল করা বা ইমোশনাল ব্ল্যাকমেলিং হচ্ছে কিনা, এই জায়গাগুলো আইডেন্টিফাই করা আমার ফ্ল কোডটুকু আছে বা পার্টনারের ফ্ল কোডটুকু আছে, এই জায়গাগুলো সেট করে ফিক্সড করে আমার কগনিশনটা চেঞ্জ করা। যদি আমার কোনো ভুল চিন্তা থাকে, চিন্তাভাবনা এরর থাকে, তাহলে সেই চিন্তাভাবনাগুলোকে মডিফাই করা। এবং এটা আমি চিন্তা করে, যে ক্লায়েন্ট সে চিন্তা করে সেই ওইটা খুঁজবে যে হ্যাঁ এইভাবে আমি করতে পারি। আইডেন্টিফাই করাটা তার জন্য জরুরি, আমি বাইরে থেকে আইডেন্টিফাই করে দিলে হবে না। তারপর সেটাকে মডিফাই করার চেষ্টা করবে। সম্পর্ক যে ভেঙে যাওয়া, এটা কি এক ধরনের ইমোশনাল ট্রমা, বা পরবর্তীতে আমরা দেখি এরা কিন্তু আসলে পরবর্তী সম্পর্কে যেতেও কিন্তু খুব ভয় থাকে। এখন একটা অ্যাংজাইটিও কিন্তু মানুষের মাঝে তৈরি হয়েছে, বিয়ে করতে বা বড় ধরনের ডিসিশনগুলো নিতে আসলে ভয় পায়। সেই ক্ষেত্রে আসলে কি করা যায়? সব সম্পর্ক ব্রেকআপে যে ট্রমা হবে বিষয়টা তা না, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে খুব লং টার্ম সম্পর্ক, খুব ইমোশনাল ডিপেন্ডেন্সি আপনি যেটা বলেছেন সেইগুলোর ক্ষেত্রে, এবং দেখা যায় যে খুব ব্রুটালি হয়েছে, সে ডিসার্টেড হয়েছে বা তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কি ওয়েতে সে সম্পর্কটা শেষ করলো বা কিভাবে করলো, আমার ইমোশনাল ডিপেন্ডেন্সি কতটুকু ছিল সেটার উপর ডিপেন্ড করে এটা একটা অবশ্যই ট্রমা হতে পারে। সম্পর্কের গভীরতা কতটুকু ছিল এটাও কিন্তু জরুরি। অ্যাটাচমেন্ট এটা কী ছিল, অনেক সময় দেখা যায় যে বাবা মা ভাই বোন ছেড়ে পার্টনারই তার মেন অ্যাটাচমেন্ট ফিগার হয়ে দাঁড়ায় অ্যাডাল্ট এজে এসে, তার সাথে সব কিছু শেয়ার অ্যান্ড কেয়ার। যখন একটা মানুষ জীবনের এতটা জুড়ে থাকবে, তখন যদি হঠাৎ করে সেটা কোনো প্রস্তুতি ছাড়া ব্রেক হয়, সেটা ট্রমা হিসেবে কাজ করতে পারবে। এবং যদি কেউ প্রতারিত হয় সম্পর্কের ক্ষেত্রে, সব কিছু নিজেকে করার পরও, সেক্ষেত্রে তো সে পরবর্তী সম্পর্কে যেতে অনেকেই কিন্তু দ্বিধাবোধ করে। এবং যদি কেউ অ্যাবিউজের শিকার হয়, এটা হতে পারে ফিজিক্যাল অ্যাবিউজ, হতে পারে সাইকোলজিক্যাল অ্যাবিউজ, হতে পারে সেক্সুয়াল অ্যাবিউজ, এই ক্ষেত্রে পরবর্তী জীবনে পার্টনার চুজের ক্ষেত্রে বা বিয়ে করার ক্ষেত্রে একটা পরিণতির দিকে যেতে অনেকেই কিন্তু খুব ভয় পায়। সেরকম ক্ষেত্রে আসলে প্রফেশনাল হেল্প খুবই প্রয়োজন। তাদেরকে সাইকোথেরাপি, লং টার্ম সাইকোথেরাপি দেওয়া দরকার রিলেশনশিপের উপরে, এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে তাদেরকে আস্তে আস্তে নর্মাল জিনিসটাতে নিয়ে আসা প্রয়োজন। একদমই। আমরা এখন সব থেকে বেশি দেখি যেটা, যে একটা রিলেশনশিপে গেলে পার্টনার কিন্তু তাকে কেন্দ্র করেই আসলে তার পুরো লাইফটাকে সে আবর্তিত করে। তো স্বাভাবিকভাবেই তার কোনো বন্ধু বান্ধব বা সামাজিক সম্পর্ক যেগুলো ছিল সেগুলো অনেকটুকুই আসলে কমে যায়, বা সেই বিষয়গুলো নিয়ে তার আর চর্চা থাকে না। সেখানেও কিন্তু একটা খুব খড়কুটোর মতো আঁকড়ে ধরার একটা প্রবণতা সবসময় দেখি। এখানে কি আসলে ছোটবেলার কোনো কিছু আসলে প্রথিত থাকে কিনা? একটা চমৎকার, আমাদের যে ছোটবেলার কথাটা আনলেন, এডওয়ার্ড জন বলবের একটা অ্যাটাচমেন্ট থিওরি আছে, সেখানে এটার ব্যাপার আছে ছোটবেলার যে প্রাইম কেয়ার গিভার, যে তার সাথে কী ধরনের অ্যাটাচমেন্ট তার থাকে,
সিকিউরড অ্যাটাচমেন্ট না ইনসিকিউরড অ্যাটাচমেন্ট, সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী জীবনে মানুষের অ্যাটাচমেন্ট, অন্যদের সাথে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সিকিউরড অ্যাটাচমেন্টে ছিল, যে ভালো ছিল, সেটাতে অভ্যস্ত হবে। আর যে ইনসিকিউরড অ্যাটাচমেন্টে ছিল, তার ক্ষেত্রে সম্পর্ক করার ক্ষেত্রে একটা ভয়ভীতি কাজ করবে, একটা অ্যাংজাইটি কাজ করবে, একটা ডিপ্রেশন কাজ করবে, সব কিছু কাজ করবে। এখন এই ছোটোবেলার রিলেশনের উপরে অ্যাটাচমেন্ট আসলে আমি মনে করি যে সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা সম্পর্ককে আলাদা আলাদা করে সেট করা উচিত। প্রত্যেকটা সম্পর্কের জন্যই আলাদা টাইম থাকবে। বাবা মায়ের সাথে একরকম সম্পর্ক, বন্ধুদের সাথে একরকম সম্পর্ক, যে পার্টনার তার সাথে আরেক রকম সম্পর্ক। একটা এমন হয়ে যাওয়া উচিত না যে পুরোটা টাইম আমি তার জন্যই, তাহলে সেই জায়গা থেকে সে সরে আসতে অবশ্যই ইনসিকিউর ফিল করবে, কারণ তার বাকি সম্পর্কগুলো তো হয়ে গিয়েছে, অফ হয়ে গিয়েছে। সেই জায়গাটা সে তাদেরকে আবার খুঁজে পাচ্ছে না। সে চলে গেলে আমি কার সাথে থাকবো, কার সাথে মিশবো, কার সাথে শেয়ার করব, এই ইনসিকিউরিটি থেকে কিন্তু অনেকে আনহেলদি রিলেশনশিপটাকে চালিয়ে নেয়, কন্টিনিউ করে এটা। সুতরাং এটা আসলে ছোটবেলারও একটা বেড়ে ওঠার একটা বড় প্রক্রিয়ার প্রভাব আসলে রয়েছে। আমাদের সমাজে এখন তরুণদেরকে আমরা কিন্তু সবসময় দেখি যে একটা পারফেক্ট রিলেশনশিপ মানে কাকে ভালোবাসতে হবে, কি দেখে করতে হবে, কিন্তু কিভাবে আসলে সম্পর্কটাকে আমরা এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে আসলে এফোর্টের অনেকটুকু অভাব থাকে। অনেক সময় এটা শুধুমাত্র একতরফা রিলেশনশিপের জায়গা থেকেও থাকে। এই যে এফোর্টের যে বিষয়টা, কোন কোন জায়গাগুলোতে আসলে ম্যাডাম দেখা উচিত যে আমরা আমাদের সম্পর্কটাকে কিভাবে আসলে মূল্যায়ন করছি? এখন সম্পর্কের ক্ষেত্রে যে এফোর্টটা দিতে হবে সেটা হচ্ছে যে তাকে আমি সময় দিব, নির্দিষ্ট সময় দিব। তার ভালো মন্দ সে যখন না বলছে, নাটাকে রেসপেক্ট করতে হবে। একটা টাইম তার বিপদে তার প্রতি এগিয়ে যাওয়া, তার ভালোতে তাকে উইশ করা, তার ভালো মন্দটাকে অ্যাপ্রিসিয়েট করা, তার কোয়ালিটিফুল কিছু অ্যাচিভমেন্টকে অ্যাপ্রিসিয়েট করা। সেখানে কিন্তু অনেকে জেলাস হয়ে পড়ে। হ্যাঁ, একদম। এফোর্ট কিন্তু এগুলো। তারপরে আছে যে এখন যে বিষয়গুলো আছে, স্পেশাল ডেগুলো, সেগুলি সব পার্টনারই চায় যে একটু মনে রাখুক। এটা মনে রাখাটা ভালো, কিন্তু না রাখতে পারলে খুব অভিমান ভরে যে তার সাথে আমি কিছু করে ফেলবো, এটাও করা উচিত না আর কি। অর্থাৎ আমি যাকে পার্টনার হিসেবে নিচ্ছি তার ভালোটুকুও নেব, মন্দটুকুও দেখব, দেখে সেটাকে আমি সংশোধনে সহায়তা করতে পারি। কিন্তু আমি শুধুমাত্র তাকে ভালোটুকুই আমার দেখব, খারাপটুকু আমি খুব ক্রুয়েলভাবে ডিল করব, এটা হতে পারবে না। বরং কারেকশন কিভাবে করা যায় সে ব্যাপারে সহায়তা করতে পারে। ম্যাডাম, যখন লং রানে কেউ কমিটমেন্টের কথা চিন্তা করে তখন তার প্রথমত কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? কারণ আমরা দেখি হয়তো আমরা একটা পার্সনকে আসলে সামনে রেখে চিন্তা করছি, কিন্তু তার পাশে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অনেক কিছুই আছে। যদি আমরা বিয়ের কথা আসলে চিন্তা করি তখন কোন বিষয়? বিয়ের কথা আমি আগেই বলেছি যে দুজন খুব এক্সট্রিম পরিবেশে বড় হওয়া মানুষ, একদম ভিন্ন পরিবেশে বড় হওয়া মানুষ যদি ফ্যামিলি লাইফ কাটাতে যায়, বিয়ে করতে যায়, তাহলে কিন্তু দুই ফ্যামিলির এনভায়রনমেন্টে মিলাবে, একজন আরেকজনের পরিবেশে গিয়ে খাপ খাওয়া, এটা কিন্তু যথেষ্ট জটিলতা তৈরি করে। তারপরে এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি অনেক বেশি গ্যাপ থাকে, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যদি অনেক বেশি গ্যাপ থাকে, সেগুলো কিন্তু সম্পর্ক তৈরি হতে পারে, বিয়ে হতে পারে, বাচ্চা জন্ম নিতে পারে, সবই হতে পারে। কিন্তু একটা যে স্বস্তির জায়গা, একটা যে শেয়ারের ব্যাপার, কেয়ারিং ব্যাপার, সেই জায়গাটা কিন্তু যদি না করা যায় পার্টনারের সাথে, সেটা ভাবনার ফলে বিয়ের ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে যার যার অনুযায়ী বিয়েটা করা ভালো। ইমোশনাল না হয়ে আমি মনে করি যে প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করা ভালো আর কি। একদমই। এবং দুজনের একে অপরের সাথে আসলে ডিসকাস করে নেওয়া উচিত যে আসলে আমরা এই সম্পর্কটা থেকে কি চাই, সেই গোলটা। আসলে এটা যেমন বিষয়, আর এটাও সত্যি কথা, বিয়ের আগে বা বিয়ের পর অনেক কমিটমেন্ট দেওয়া হয়, কিন্তু লং রানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই কমিটমেন্ট চেঞ্জ হতে পারে, পরিস্থিতি অনুযায়ী, সেটাও আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। বিয়ের আগে এক রোল, বিয়ের পরে আরেক রোল। আমার ছোটবেলায় যে রোল প্লে করেছি আমি, কিন্তু বড়বেলায় আমার রোল চেঞ্জ হচ্ছে, ফলে এটা মেনে নিতে হবে, এই চেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। জি, এই যে ম্যাডাম এখন তরুণদের একটা কিন্তু সবসময়, যেহেতু আমরা খুবই একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আছি, ক্যারিয়ারের একটা হাই এক্সপেকটেশন থাকে, পারিবারিক প্রত্যাশা, আবার ব্যক্তিগত এই সম্পর্কের জায়গাগুলো সব কিছু একসাথে নিয়ে কিন্তু অনেক বড় একটা চাপের মধ্যে কিন্তু তরুণরা পড়ে। কিভাবে ব্যালেন্স করা যায় এই সব কিছুকে? প্রচণ্ড চাপ। এখন আমি যেমন আমাদের ফিজিশিয়ানদের কথা বলি, আমরা যেটা ফেস করি খুব কমনলি, এমবিবিএস পাশ করার সময় যখন বাবা মা ছেলে মেয়েরা এমবিবিএসের চান্স পায়, হিউজ প্রত্যাশা, শুধু বাবা মায়ের না, এলাকাবাসীরও, যে ডাক্তার হওয়া মানে সে অনেক কিছু করবে, একদিকে সেবা করবে, একদিক দিয়ে সলভেন্সি আনবে, এটা এরকম। তারপরে সে অনেক কিছু করবে, কিন্তু সে পাশ করার পর কি তার মাথায় ঢুকে যায় তাকে সংসারেও ঢুকতে হবে, একটা স্টেবল জব প্রয়োজন, প্লাস পোস্ট গ্রাজুয়েশন করতে হবে।
ঠিক অন্যান্য ডিসিপ্লিনের মানুষের মধ্যেও কিন্তু একই বিষয় চলে আসছে, সাবজেক্টের বিষয়। এখন শুধু গ্র্যাজুয়েশন করে কেউ সন্তুষ্ট থাকতে চায় না, মাস্টার্স আরও কিছু পড়তে চায়, আরও কিছু ক্যারিয়ারের জন্য আরও কিছু করতে চায়। এখন আমি যদি চিন্তা করি যে আমি পাশ করার পরে একটা 2 লাখ টাকার স্যালারি বেতনে ঢুকে যাব, আমি খুব পশ লাইফ লিড করব, এটা কিন্তু টাফ। ফলে ক্যারিয়ারও সময় দিতে হবে, প্রত্যেকটা সময়কে ভাগ করে নিতে হবে যে আমি কোনটার জন্য কতটুকু সময়, টাইম সিলেকশনও গুরুত্বপূর্ণ। ফলে এটাকে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে ধাপে 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 এগোতে হবে। যখন আমি ক্যারিয়ারে পড়াশোনায় মনোযোগ দেবো তখন আমার চাকরিটার পজিশন হয়তো একটু কম থাকতে পারে। আমার যে সলভেন্সি আমার বাবা মা 50 বছর সংসার করে এনেছে সেটা আমি জীবনের প্রথমে শুরু করতে পারবো না। আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে। আমি আসলে এই মুহূর্তে আমার কোনটা প্রায়োরিটি সেটা সেট করে এগোতে হবে। 3টা প্রায়োরিটি একসাথে নিয়ে আমি এগোনো সম্ভব না, বা 10টা প্রায়োরিটি না। হায়ারার্কিতে কোনটা আসবে সেটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। একদমই তাই। ম্যাডাম, আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখি, এখন আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে শুরু করে আরও অনেক কিছু আসলে অনেক বেশি বেড়েছে। সেই জায়গা থেকে কিন্তু একজন পার্টনার কিন্তু তার স্পাউসকে নিয়ে অনেকটুকু ইনসিকিউরিটির মধ্যে অনেক সময় ভোগেন। হয়তো বা উনি লয়ালও আছেন, তারপরও উনি বারবার হয়তো চেক ইন করছেন সেই বিষয়গুলো। এগুলো কিন্তু আমরা অনেক বেশি কনফ্লিক্ট দাম্পত্য জীবনে দেখতে পাই, সেটা ওয়াইফের ক্ষেত্রেও হাজব্যান্ডের ক্ষেত্রেও। এই বিষয়টা নিয়ে আসলে কীভাবে ডিল করা যায়? সোশ্যাল মিডিয়ার উত্থানের সাথে সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপগুলো অনেক বেড়ে গেছে। তারা নিজেরাও বুঝে না যে তারা জড়িয়ে পড়ছে। জাস্ট ফ্রেন্ড, একটু কথা বলা, একটু ভালো লাগা, হয়তো আমার পার্টনারের মধ্যে আমি এটা পাচ্ছি না, ঠিক আছে ওর এই জিনিসটা ভালো, এই বিষয়টা হয়তো আমি কথা বলি, এভাবে বলতে বলতে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে একটা সম্পর্কে যখন আমি আছি সেই সম্পর্কটা আমার লয়াল থাকা খুবই জরুরি। যদি কারো মনে হয় যে তার পার্টনার এভাবে করছে, লয়াল না, সেক্ষেত্রে আগে মুখোমুখি বসে কথা বলবে, বলে জিনিসটা ক্ল্যারিফাই করবে। কিন্তু অহেতুক সন্দেহ, অর্থাৎ এটা যাতে আবার ডিলুশনাল ডিজঅর্ডারে না যায় সেটা বুঝতে হবে। অহেতুক সন্দেহ করতে করতে তিক্ত সম্পর্ক যাতে তৈরি না হয় যেটা অন্য পার্টনারকে টক্সিক করে তুলবে। যদি আর যিনি এরকম সম্পর্কে জড়াবেন তিনি প্রথম থেকে লয়াল, খোলামেলা ডিসকাস করা উচিত যে আমি পারছি না, এই সম্পর্কটা আমার কাছে আর মনে হচ্ছে না, আমি নতুন সম্পর্কে যেতে চাচ্ছি। আমার মনে হয় এইভাবে জিনিসটা আরো হেলদি হয়। অনেক সময় ডিসকাশনটা জরুরি, কিন্তু একই সাথে 2-3টা সম্পর্ক করে নেওয়াটা খুবই কারো প্রতি সে কিন্তু লয়াল থাকছে না। একদমই। আমরা জানি যে অনেক অনেক মানসিক সমস্যা রয়েছে যাদের হয়তো স্পেসিফিক ভাবেও তাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কগুলো মেনটেন করতে অনেক বেশি তারা চ্যালেঞ্জের শিকার হন। সেই জায়গা থেকে আসলে তাদের প্রতি কি আপনার পরামর্শ থাকবে? আসলে কারা ফেস করছেন, দেখা যায় যে কিছু মানুষ আছে খুব অ্যাংজাইটি প্রোন, তারা তাদের পার্টনার কিনে সবসময় অ্যাংজাইটিতে ভোগে। কিছু আছে ডিপ্রেসড, কিছু আছে বাই নেচার সন্দেহপ্রবণ, ফলে সন্দেহে ভুগতে থাকেন। আবার কিছু আছেন সত্যি সত্যি মানসিক রোগী, ডিলুশনাল ডিজঅর্ডার থাকে তাদের, বা কিছু আছে নেশাও করে। এই মানসিক রোগগুলো দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই জটিলভাবে করে। মানসিক রোগ যদি ধরা পড়ে, যা কারো যদি মানসিক সমস্যা থেকে থাকে, আমি একদম মনে করি এটা প্রফেশনাল হেল্প নিয়ে তার আগে কিউর হওয়া প্রয়োজন। এবং একটা হেলদি সম্পর্কের জন্য মানসিক স্থিতিশীলতা খুবই জরুরি, মানসিক সুস্বাস্থ্য খুবই জরুরি। আদারওয়াইজ হেলদি রিলেশনশিপ মেনটেন করা সম্ভব না। কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয়েও পড়েন, সেই ক্ষেত্রে তার পার্টনারের আসলে রোলটা কতটা গুরুত্বপূর্ণ? পার্টনার ফার্স্ট তার প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। যার সমস্যা সে যদি না বুঝে অ্যাড্রেস করে তাকে হিউমিলেট করা যাবে না, তাকে ক্রিটিসাইজ করা যাবে না, তাকে বোঝানো যে আমার অবজারভেশন এরকম হতে পারে, তোমার এরকম সমস্যা হয়তো ভুগছো, চলো আমরা একটু প্রফেশনাল হেল্প নেই। তার পাশে থাকা, তাকে আশ্বস্ত করা যে তোমার সমস্যা হোক যাই হোক আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে তোমার হাতে হাত রাখছি, তোমার সমস্যার সমাধান করব আমরা, এইভাবে পজিটিভ ওয়েতে সেফটি সিকিউর ফিলিংটা দেওয়া। ক্রিটিসাইজ করা যে তুমি তো মানসিক রোগী, তুমি পাগল, এরকম করে অনেক পার্টনার, সেটা আরো তাকে মানসিকভাবে অস্থিতিশীল করে যে তোমার ডিসিশন নেওয়ার তো ক্যাপাসিটি নাই, তুমি বাচ্চা পালতে অসমর্থ, বা তুমি ইনকাম করতে পারো না, অন্যের মতো ইনকাম করতে পারো না, এই ধরনের কথা না বললে সে আরো বেশি ইনসিকিউর ফিল করবে, আরো বেশি মানসিকভাবে বিধ্বস্ত হবে। ফলে তার চিকিৎসা এবং সাপোর্ট দুটোই প্রয়োজন ক্ষেত্রে। সুতরাং আসলে পার্টনারের রোলটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আমরা অনেকটুকু শেষ পর্যায়ে আসছি, একটু যদি জানতে চাই যে যেহেতু তরুণ প্রজন্মের বর্তমান সম্পর্ক নিয়ে আসলে আমরা কথা বলছি, সুস্থ সম্পর্কের জন্য তরুণদের কোন কোন মানসিক দক্ষতাগুলো আসলে জরুরি এবং কোনটা আসলে প্র্যাকটিস করা উচিত তার ডেইলি লাইফে? আমার চাওয়াটাকে বুঝা, তারপরে আমি সম্পর্কের ক্ষেত্রে যেটা অন্যের মধ্যে আমি কি চাই, আমার পার্টনার থেকে কি আশা করি, সেটা হুট করে কোনো সম্পর্কে জড়ানো যাবে না, সময় নিতে হবে। আমার একজনকে ভালো লাগলো, আমি সাথে সাথে প্রপোজ করে
ফেললাম বিষয়টা না থাকে, আমি অবজার্ভ করি, দেখি সে আসলে কি আমার চাওয়া মতো কিনা বা আমার সাথে মিলবে কিনা, সেই বিষয়গুলোকে নজর দেওয়া এবং নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখা, যে জেলাস ফিল করব না এবং আমি যার ব্যক্তিত্বকে সম্মান করব, তাকে রেসপেক্ট করে সম্পর্কের সাথে জড়াবো, এই জিনিসগুলো মাথায় রাখা উচিত আমি মনে করি। এবং কোন কোন রেড ফ্ল্যাগটাও আসলে মাথায় রাখা উচিত? পার্টনার খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আমার ব্যাপারে, পজেসিভ হয়ে যাচ্ছে, মানে আমার বাউন্ডারি, আমার ব্যক্তি আমার বাউন্ডারিটাকে অনেক বেশি ক্রস করে ফেলছে আমার জন্য, এবং সে সব কিছু আমার নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। কারণ কেউ যদি আরেকজন মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা আমি মনে করি একটা বড় রেড ফ্ল্যাগ। এবং এখন যদি এমন হয় যে আরও কয়েকটা সম্পর্কে সে জড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে লয়াল না। এই লয়াল না থাকলে আমি মনে করি যে সম্পর্ক থেকে অবিশ্বস্ত মানুষের সাথে লং টার্ম সম্পর্ক করার কোনো সুযোগ আসলে নেই। একদমই তাই। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধের যদি অভাব থাকে, সেই জায়গা থেকেও আসলে অনেকটুকুই বিষয় চিন্তা করা যায়। ম্যাডাম, আমরা শেষ পর্যায়ে যখন একদমই চলে এসেছি, সর্বশেষ সমাজের জন্য, আজকে তরুণ সমাজের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি কী হবে? মানুষ হিসেবে মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমার যে পার্টনার কিংবা আমার যে আশেপাশের মানুষগুলো, সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করে, কেউ আমার থেকে বড় কেউ আমার থেকে ছোট, বিষয়টা এরকম না। অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবার প্রতি, নারী পুরুষ নির্বিশেষে শ্রদ্ধা রাখবো, ভালোবাসবো আমাদের চারপাশের মানুষকে। বিশ্ব ভালোবাসা দিবসে আমার এটাই বার্তা যে ভালোবাসা শুধু নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের চারপাশে যারা আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা প্রদর্শন করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, ভালোবাসা দিবস আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ করতে, কিন্তু আজকের আলোচনাটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আগে দরকার নিজেকে বোঝা, নিজের আবেগকে সম্মান করা এবং মানসিকভাবে সুস্থ থাকা। কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, বরং নিজেকে না হারিয়ে কারো সাথে থাকা, নিজের সীমা জানা এবং নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া আর প্রয়োজনে সাহায্য চাওয়াও ভালোবাসারই অংশ। আজকের এই বিশেষ দিনে যদি আমরা একজন মানুষকেও নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভাবতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সেটাই হবে ভালোবাসা দিবসের সবচেয়ে অর্থপূর্ণ উদযাপন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালোবাসুন, তবে নিজের মনকে সবচেয়ে আগে ভালোবাসুন। আজকের মতো বিদায় নিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।